আমাদের এখানে আগামী 12-13 সেপ্টেম্বর ব্রিক্স শিখর সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে এবং সেই উপলক্ষে একটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের আজকে একটা বৈঠক ছিল। সেই বৈঠক থেকে আমরা যেটা জানতে পারলাম যে একমাত্র বাংলাদেশ যে তারা কোনো আমন্ত্রণের কোনো জবাব দেয়, এবং তারেক রহমান প্রধানমন্ত্রী তো বটেই নয়, এমনকি তার পরিবর্তে কে আসবেন সেটারও জবাব দেয়। যে কারণে তারা আজকে তালিকা থেকে ব্রিক্সের আপনার 11 জন সদস্য সংখ্যা এবং 10টি রাষ্ট্র হলো তারা হলো পর্যবেক্ষক, এবং আরো 5-6টি আন্তর্জাতিক যেগুলি বহুদেশীয় মঞ্চ, তার মধ্যে হচ্ছে গালফ কোঅপারেশন কাউন্সিল, ইউরোপিয়ান ইউনিয়ন, আসিয়ান, আফ্রিকা ইউনিয়ন, এদের সকলের প্রতিনিধি বা তাদের চেয়ারম্যান যিনি এখন আছেন, তারা ব্রিক্সের সভাপতি নরেন্দ্র মোদীর আমন্ত্রণে সাড়া দিয়ে আসছেন এবং তাদের ধারণা হয়েছে যে প্রভূত সাড়া ধারা পাচ্ছেন। কিন্তু মানে বিমস্টেক এই শব্দটাকে প্রায় এখন তারা বাদ দিতে বাধ্য হয়েছে, কারণ বিমস্টেক শব্দটা উচ্চারণ করে তো লাভ নেই, কারণ বিমস্টেকের সভাপতি হলেন প্রধানমন্ত্রী বাংলাদেশ যিনি তারেক রহমান, তার তরফ থেকে কোনো জবাব আসে। এখন যে দ্বিপাক্ষিক সফর যেটা এর আগে হওয়ার কথা চলছিল আগস্ট মাসে তো আর শেষ হয়ে গেল, এত সম্ভব নয় দ্বিপাক্ষিক সফর, কারণ প্রধানমন্ত্রী আমাদের এখানে জানেন যে আগামীকাল এখানে একটা হিন্দুদের বড় উৎসব হয় রাখি পূর্ণিমা, দোল উৎসব, সেই উপলক্ষে যে কারণে আমার আজকে বাড়ি ফিরতে দেরি হয়েছে, কারণ রাস্তাঘাটে প্রচুর লোক এবং জাম বাজারগুলো, তো ফলে আগামীকাল তো সম্ভব নয়। আর 29 তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি 4 দিনের জন্য 29, 30, 1-2, 31-1-2 তিনি এই সময় যাবেন উজবেকিস্তান, এবং সেখান থেকে যাবেন বিশকেক, মানে কাজাখস্তানের রাজধানী, সেখানে সাংহাই কোঅপারেশনের বৈঠক হবে। সেখানেও এই চীনের রাষ্ট্রপতি থেকে শুরু করে অনেকেই আসবেন, রাশিয়ার প্রেসিডেন্টও আসবেন, এবং সেখানে অবশ্য রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকটা নিশ্চিত হয়ে আছে। এসসিওতে পাকিস্তানও সদস্য, পাকিস্তানের সঙ্গে মিলিত হবেন কি হবেন না সেটা কোনো ঠিক নেই, আর সম্ভবত না হওয়ারই সম্ভাবনা বেশি। কিন্তু যেটা প্রশ্ন, তাহলে তারেক রহমানের সফর কি হলো? আগস্টে দ্বিপাক্ষিক সফরে বলা হয়েছিল ব্রিক্স যদি আসতে না পারেন তাহলে দ্বিপাক্ষিক সফরে আসুন, এরপরে কখন কোন সময় আসবেন সেগুলো আবার আলাপ আলোচনা করে একটা স্থির করা হবে, আর এটা এখনো সেটার কোনো স্থিতি হয়নি। তাইলে ভারতের তরফ থেকে এখন এই প্রসঙ্গ একদম চ্যাপ্টার ক্লোজ নয়, ভারতের তরফ থেকে দুটি আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে। এখন তার জন্য আমাদের হাই কমিশনার তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, তিনি আশাও করছিলেন আসবেন। শেষ মুহূর্তে তারেক রহমান কোনো মন্তব্য করেননি, জানাননি তিনি আসবেন কি আসবেন না, ঝুলিয়ে রেখেছে। ফলে ভারতের তরফ থেকে আর কিছু করণীয়, ভারতের তরফ থেকে হচ্ছে এখন বল বাংলাদেশের কোর্টে, তারেক রহমান এখন প্রধানমন্ত্রী, তিনি সিদ্ধান্ত নেবেন তিনি কবে আসতে পারবেন কি পারবেন না, তিনি যেদিন সিদ্ধান্ত নিয়ে জানাবেন তারপরে তার প্রস্তুতি তৈরি হতে পারে। তবে যেটা মনে হয় যে একটা প্রধানমন্ত্রী স্তরে সফরের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন থাকে, যে প্রস্তুতিগুলো এখনো কিন্তু কিছুই হয়নি। দুদেশের বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে বৈঠক হয়, কারণ সেপ্টেম্বর থেকে যে 23শে সেপ্টেম্বর থেকে যে জাতিসংঘের অধিবেশন সেটা প্রায় মাসাধিক কাল চলে, ফলে ততদিন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি সেখানেই থাকবেন, কারণ তিনি এবার জাতিসংঘের সভাপতি। ফলে তিনি যখন না থাকেন, এটা পররাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রীর পর্যায়ে কোনো আলাপ আলোচনা প্রধানমন্ত্রী স্তরে হতে পারে না। ফলে পররাষ্ট্রমন্ত্রী যখন এখান থেকে ফ্রি হবেন, তারপরে এই পরবর্তী সফরসূচি নিয়ে আবার একটা আলাপ আলোচনা শুরু হলেও হতে পারে, কিন্তু সেটা কোনো অনিশ্চিত, এখনো কোনো নিশ্চিত।
তার মানে আবার নতুন করে একটা আলোচনা শুরু হবে যদি করে পরবর্তীতে, আলোচনা এখন শুরু আর করতে হবে। কোনো সুযোগ নেই সেটার। আর এটার আরেকটা সুযোগ বিষয়ে আর নেই। আলাপ করি, তাহলে ভারতের কূটনৈতিক মহলে এই যে তারেক রহমানের বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফরটা হলো না, এ নিয়ে ভারতের কূটনৈতিক মহলে কিরকম এটার আলোচনাটা আসলে কি প্রভাব ফেললো আগে? ভারতের কূটনৈতিক মহলের থেকেও আমি বলবো বাংলাদেশের প্রথম শ্রেণীর কাগজে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক একটি প্রবন্ধ লিখেছেন, খুব বড়ভাবে সেটা ছাপা হয়েছে। তাতে তিনি যুক্তি দেখিয়েছেন তারেক রহমানের এই শেখ হাসিনার কারণে ভারতে সফর না করাটা ভুল সিদ্ধান্ত, এবং এটা কোনোভাবেই, এবং ব্রিক্সকেও উপেক্ষা করাটা অনুচিত, এটাকেও অনুচিত হয়েছে। কারণ এই ব্রিক্সের সম্মেলনে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ এবং তুরস্কের আবেদন কিন্তু আলোচনা হওয়ার কথা ছিল। তিনি যদি নাই আসেন তাহলে তাকে নিয়ে তো আর আলোচনা হতে পারে না। এই আলোচনাতে ব্রিক্স ব্যাংক যেটা বলা হয়, সেই ব্রিক্স ব্যাংকের থেকে কতগুলো প্রকল্প বিভিন্ন যা দেশগুলি আছে সেই দেশগুলির মধ্যে পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু প্রকল্প নিয়ে আলোচনা হওয়ার কথা আছে, সেগুলো থেকেও বাংলাদেশ বঞ্চিত হল। অর্থাৎ তারেক রহমান যে কারণেই না এসে থাকুন, বঞ্চিত হচ্ছে বাংলাদেশের মানুষ। তাদের উন্নয়নের স্বার্থে যে প্রকল্পগুলো সুযোগ তিনি নিতে পারতেন সেটা তিনি নিলেন না, কেবলমাত্র শেখ হাসিনা সম্পর্কে তাদের যে কঠোর অবস্থান সে ব্যাপারে ভারতকে বাধ্য করা, সেটা করাটা কোনো দ্বিপক্ষীয় সফর কিন্তু কোনো কন্ডিশনাল হতে পারে না, শর্ত সাপেক্ষ হতে পারে না। আপনার যা শর্ত বা আলোচনার যে দাবি আছে সেটা আপনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যখন বৈঠক করবেন তখন নিশ্চিতভাবে সেগুলোকে উত্থাপন করবেন, কিন্তু সেটা আগাই থেকে তার সমাধান চেয়ে তারপরে তিনি আসবেন, বিশ্বে কোথাও এরকম কোনো দ্বিপক্ষীয় সফর ঘটেনি। ফলে কে যে কারা তাকে বুদ্ধি দিচ্ছেন আমি জানি না, এবং আমার মনে হয় তারা বুদ্ধি দিচ্ছেন, তারা বাংলাদেশের ক্ষতিও করছেন, আর তারেক রহমানের প্রধানমন্ত্রীত্বের যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন গোটা আন্তর্জাতিক, যে তারেক রহমান কি এদেরকে মুখোমুখি হতে চাইছেন না। এই যে 11+10 আরো 5, এই যে বিপুল সংখ্যক বিশ্বের জনগণের প্রায় অর্ধেক জনসমষ্টির এই দেশগুলো, তাদেরকে উপেক্ষা করছেন তিনি কি কারণে? না শেখ হাসিনার প্রত্যাবর্তন। মানে রীতিমতো হাস্যকর। এই যে মনে করেন শেখ হাসিনার এই দুইটা ইস্যুতেই কি শেখ হাসিনা এবং এই হাদির কথিত হত্যা মামলা তাতেই কি আটকে গেল? ভারত কি তাইও মনে করছে? ভারতও কি তাই মনে করছে কিনা? না, তারা ভারত কেন মনে করতে যাবে? পররাষ্ট্র মন্ত্রণালয় তো এর আগের রবিবার তো তারা সাংবাদিক বৈঠক করে একটা বিবৃতি পাঠ করেছেন, প্রশ্নের উত্তর দেননি। বিবৃতি পাঠ করে বলেছিলেন যে তাদের শর্তগুলো জানিয়েছিলেন। একটা হচ্ছে শেখ হাসিনার কার্যত মুখ বন্ধ করে রাখা, দ্বিতীয়ত হচ্ছে যে শেখ হাসিনার প্রত্যাবর্তন এবং হাদি হত্যাকারীদের প্রত্যাবর্তন। কিন্তু প্রত্যর্পণের যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন সম্পর্কে তারা হয় নিয়ম কানুন জানেন, এটা যে একটা দীর্ঘস্থায়ী প্রক্রিয়া সে ব্যাপারে তাদের কোনো ধারণা নেই। আর শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য সেটা ভারত সরকার কেন বলতে যাবে? মিডিয়া এখানে স্বাধীন। আজকেই আমি দেখলাম, আজকে না, এটা আসলে গতকাল শেখ হাসিনা এখানকার দুটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। আচ্ছা, একটি টেলিভিশন চ্যানেল নিউজ এক্স, আরেকটি হলো তাদেরই একই গোষ্ঠীরই একটা প্রিন্ট এডিশন সানডে গার্ডিয়ান। শেখ হাসিনার লিখিত ইন্টারভিউ আছে, আর আমি নিজে সেটা শুনেছি, নিজে কণ্ঠে নিজে কানে শুনেছি তিনি 5ই আগস্ট সাংবাদিক বৈঠক করলেন তার একটা জবাব, এবং কি সেটা বললেন? তিনি রেকর্ডেড জবাব, এবং সেটা হচ্ছে এই প্রথম তার একটা রেকর্ডেড বক্তব্য সেই টেলিভিশন চ্যানেল চালালো, আমি দেখলাম এবং শুনেছি ভবিষ্যতে আরো কেউ করতে পারে। এগুলোকে ইস্যু করে যদি কেউ দ্বিপাক্ষিক সম্পর্ককে
একটা ভিত্তি মানে মানদণ্ড তৈরি করেন, তাহলে তো কোনোদিনই কোনো সম্পর্ক তো এগোনো যায় না, তাই না? হুম। শেখ হাসিনা কি বললেন আসলে এই যে তার 5 আগস্টের সংবাদ সম্মেলন সম্পর্কে? আপনি তো শুনেছেন। সংবাদ সময় বললেন যে বাংলাদেশের মানুষ অত্যন্ত কষ্টে আছে এবং সেই কারণে আমি তাদের কথা সকলের সামনে তুলে ধরতে চাই, আর সেই কারণেই আমি বাংলাদেশে ডিসেম্বরে ফিরে যেতে চাই। এটাই তার মূল কথা ছিল। তো তার মানে তিনি ডিসেম্বরে ফিরবেন, এটা আবারও তিনি এটা আবার আবার পুনরুক্তি করলেন। পুনরুক্তি করলেন। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে যখন নানা টানাপোড়েন চলছিল, তখন ভারতীয় একাধিক বেশ কয়েকটি গণমাধ্যম তার সম্পর্কে, তার ভারত সফরের বিরোধিতা করে রিপোর্টও করেছে, এমনও তো খবর প্রকাশ হয়েছে। এটার কারণ কি? ভারতীয় গণমাধ্যম কেন বিরোধিতা করলো? আপনার কি মনে হয়? ভারতের গণমাধ্যম তো মুক্ত, স্বাধীন। তারেক রহমান ইন্টারভিউ দিতে চাইলে তারও ইন্টারভিউ ছাপা হবে। ইউনূসের ইন্টারভিউ তো ছাপা হয়েছে। ভারতের গণমাধ্যম তো কোনো বাদ নেই, সবার ইন্টারভিউ ছাপা হয়েছে। এর আগে অতীতে ইউনূসের ইন্টারভিউ ছাপা হয়েছে, ইউনূসের যারা মন্ত্রী তাদের ছাপা হয়েছে, উপদেষ্টাদের ছাপা হয়েছে, ভারতে সবারই ছাপা হয়। তো শেখ হাসিনা একটা বড়, এত বছরের একজন প্রধানমন্ত্রী, তিনি যদি ইন্টারভিউ দেন এবং ইন্টারভিউ যদি রাজি হন এবং তিনি ইন্টারভিউ দেন, তো ভারত গণমাধ্যম ইন্টারভিউ নেবেন না কেন? নিশ্চয়ই নেবেন। আমিও তো ইন্টারভিউ নেবো না। আমার প্রশ্ন ছিল যে আমি দুবার ইন্টারভিউ নিয়েছি, আমি আরো একবার তৃতীয়বার নেবো, সুযোগ পেলে আমি অবশ্যই নেবো। শেখ হাসিনা ইন্টারভিউ আমি বলছিলাম যে ভারতীয় গণমাধ্যম ভারত সফর নিয়ে, তারেক রহমানের ভারত সফর নিয়ে এক ধরনের বিরোধিতা করেছে কিছু কিছু গণমাধ্যম। কি করেছে? কিছু কিছু গণমাধ্যম তার ভারত সফরের যে এই যে দুটানা ছিল, ভারত সফর যাবেন কি যাবেন না, একটা পর্যায়ে কিছু কিছু গণমাধ্যম এই সফরের বিরোধিতাই করেছে, এরকম সংবাদও প্রচার হয়েছে। বুঝতে পারছি না, বিরোধিতা করেছে? হ্যাঁ, এরকম সংবাদ প্রচার হয়েছে। না, আমি জানি না, কোনো বিরোধিতা করেনি। বরং তারা না জানানোর জন্য সমালোচনা করেছে এবং বলেছেন বাংলাদেশকে উচিত শিক্ষা দেওয়া উচিত। এটা বলেছে। এইরকম একটা, হ্যাঁ, এইরকম রিপোর্ট। এর জন্য তো বিদ্যুতের উপর শুল্ক বসেছে না, যে বিদ্যুৎ যাচ্ছে আপনাকে তো বাড়তি বিদ্যুতের শুল্ক বা মাসুল দিতে হবে, কারণ ওখানে তো 0.005% ট্যারিফ বসানো হয়েছে, তাই না? আবার নতুন করে বসানো হয়েছে। হ্যাঁ, নতুন করে এক্সট্রা যা বিদ্যুতের যে দাম তার উপরে আরো এক্সট্রা, হ্যাঁ, অতিরিক্ত বসানো হয়েছে এটা। এই যে ধরেন ভারত সফর গেলেন না, গঙ্গা চুক্তি তো, আমাদের গঙ্গার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে ডিসেম্বরে। এখন এর আগে এই চুক্তিটা তো জুন জুলাইয়ের দিকে এটার আর সবকিছু রেডি করার কথা ছিল, এর মধ্যেই রেডি করে তারপর দুই দেশের প্রধানমন্ত্রী বসে তার দ্বিপাক্ষিক বৈঠকে বসে এই চুক্তিটা নবায়ন হবে। এখন বিহারের তরফ থেকেও এই চুক্তির ব্যাপারে এক ধরনের আপত্তি তোলা হয়েছে। সম্প্রতি জয়শঙ্করের সাথে এক অনুষ্ঠানে দিল্লিতে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সেই আপত্তি তুলেছেন যে ভবিষ্যতে চুক্তির ক্ষেত্রে, নবায়নের ক্ষেত্রে তাদেরকে যেন অগ্রাধিকার দেওয়া হয়। তার মানে কি চুক্তি আরেকজন ভয়ঙ্কর আপত্তি করেননি, তিনি চিঠি দিতে চেয়েছেন। তার নাম প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন জানেন? গঙ্গা পানি চুক্তির বিষয়বস্তু হলো সুখা মরশুমে পানির বন্টন। সুখা মরশুম হচ্ছে জানুয়ারি থেকে মে মাস। আপনি তো এখন তো বর্ষাকাল, এখন তো নানা জায়গায় তো বন্যা হচ্ছে, তাই না? এই সময় পানি মাপা হয় না। যখন ভারত থেকে প্রস্তাব দেওয়া হলো যে পানি মেপে পানির প্রবাহ কতটা সেটা দেখে চুক্তির যদি প্রয়োজন অনুসারে যদি সংশোধন করতে হয়, তাহলে তার জন্য পানিটাকে মাপার দরকার, কতটা পানি প্রবাহিত হচ্ছে। তারেক রহমান সরকার মে মাসের শেষ সপ্তাহে একটা কারিগরি দল পাঠান। কেন মে মাসের শেষ সপ্তাহে? কেন? 31শে মে শেষ হয়ে গেল শুখা মরশুম, জুন জুলাই, তারপর থেকে তো বর্ষা শুরু। আগে তো এই প্রশ্নটার উত্তর দিতে হবে যে আপনি হঠাৎ মে মাস পর্যন্ত ঘুমোচ্ছিলেন, কি করছিলেন? কারণ হচ্ছে আপনি নিজে চান না, কারণ ওটা মনে হবে যে শেখ হাসিনার চুক্তিটাকেই আবার পুনর্নবীকরণ করছি। শেখ হাসিনা তৈরি করা পাইপলাইন দিয়ে ডিজেল নিতে কোনো বাচ্চা না, শেখ হাসিনা তৈরি করে দেওয়া পাওয়ার গ্রিড থেকে বিদ্যুৎ নিতে কিছু আসছে না।
শেখ হাসিনার সময়কার চুক্তি অনুসারে কাঁচা সবজি পেতে, কাঁচা মরিচ পেতেও অসুবিধা হচ্ছে না, কিন্তু অসুবিধাটা হচ্ছে শেখ হাসিনার সময়কার গঙ্গা পানি চুক্তিটাকে মেনে নিতে জন্য দেরি করছেন। দেরি করার ফলে এটা হয়নি। জুন জুলাই তো নিশ্চয়ই তো হয়ে যাওয়া উচিত ছিল, আমি তো মনে করি হয়ে যাওয়া উচিত। এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ ব্রিফিং এ বলেছে বৈঠক যদি গঙ্গা পানি চুক্তি নিয়ে করতে হয় তাহলে সেটা কারিগরি স্তরেই বৈঠকটা সীমিত থাকবে। যৌথ নদী কমিশনের বৈঠক ডাকার কোনো প্রশ্নই নেই, যেখানে চুক্তিটা অ্যাপ্রুভ হবে। কারণ এখন তো এর তথ্যই তো নেই কোনো। 30 বছর শেষে গঙ্গার পানি প্রবাহ বেড়ে গেল না কমে গেল না কি দাঁড়ালো, কোথায় কি হলো, সেটা তো একটা ই করা দরকার না, একটা মাপজোক দরকার। তো মাপজোক তার করা ইউনুসের সময় একবার একটা কারিগরি দল এসেছিল, তারা ফরাক্কায় গিয়েছিল, আর ভারতের একটা দল পাবনায় গিয়েছিল। আবার তারেক রহমান সরকার আসার পর মে মাসের শেষ সপ্তাহে একটা দল এসেছিল। ফলে এখন তো এবার ভারত থেকে আবার একটা কারিগরি দল যাবে, তারা আবার পাবনাতে গিয়ে পানি মাপবে। ফলে পানি মাপার কাজটাই তো শেষ হয়, চুক্তি হবে কি? তার মানে এই ডিসেম্বরে এই মেয়াদ শেষ হওয়ার পর এটা মোটামুটি ঝুলে যাবে এই চুক্তির বিষয়টি। ঝুলে যাবে মানে যেটা শেখ হাসিনা তো একটা করে গিয়েছিলেন, খুবই ভালো ব্যবস্থা, সেটা তার মতো, সেই জন্যই তাকে দূরদর্শী বলা হয়। তার কারণ তিনি বলে গিয়েছিলেন যদি কোনো কারণে চুক্তির পুনর্নবীকরণ না হয় তাহলে পুরনো চুক্তিটাই বহাল থাকবে, সেটাই আবার বহাল থাকবে যতদিন না আবার নতুন চুক্তি হচ্ছে। এটা ভারত বহাল রাখবে। হ্যাঁ, এটা নিয়ম আছে, সেটাই চুক্তিতে বলা আছে না, পুরনো চুক্তিটাই বহাল থাকবে। না, আপনি তো পানি তুলে নিয়ে গিয়ে তো আমি আলমারিতে বন্দি করে রাখতে পারবো না, তাই না? পানি তো নদী তো, বাংলাদেশ তো নিম্ন অববাহিক রাষ্ট্র না, সেখানে তো পানি এমনিই যাবে, আমি তো আটকে রাখতে পারবো না পানি, চাইলেও রাখা যাবে না। পানি যেরকম যাবে সেরকম যাবে, এবং যেরকম যে নিয়মে যাচ্ছিল সেই নিয়মেই যাবে। কারণ যদি নতুন কোনো ফর্মুলা বা নতুন কোনো চুক্তি না। আচ্ছা, তার মানে এই জন্যই কোনো ভাবনা নাই যে যেহেতু চুক্তিতে একটা শর্ত আছে, যে একটা ক্লজ আছে যে চুক্তি নবায়ন না হলে কোনো কারণে এটি পুরনো চুক্তি বহাল থাকবে। এই কারণেই হয়তো আমার বাংলাদেশ সরকারের তরফ থেকে আগ্রহ কম, এমনটা মনে হচ্ছে কিনা আপনার? মনে হচ্ছে না, তারা চাইছেন না, তারা চাইছেন না ওই পুরনো চুক্তিটা অনুসারে গঙ্গা চুক্তি আবার স্বাক্ষরিত হোক। তাদের অন্য কোনো একটা দাবি দেওয়া আছে, কিন্তু সেটার জন্য যা যা করা দরকার কিন্তু কিছু করছেন না, তখন তো পানি মাপতে আসছেন না, তো কি করা যাবে, তাই না? বলেন। না, সেটাই বলছি, তারা পানি মাপার জন্য আবার তো প্রতি মাসে প্রতি সপ্তাহে একটা করে টিম পাঠিয়ে সেটা পানি মাপা দরকার ছিল না। আপনি মের শেষ সপ্তাহে পাঠিয়েছেন, মের শেষে তো শেষ হয়ে গেল সুকামর্ষ। জুন জুলাই তো আপনাকে এখন আবার অপেক্ষা করতে হবে জানুয়ারি মাসে, নেক্সট জানুয়ারি পর্যন্ত। ডিসেম্বরে সেই পুরনো চুক্তিটাই বহাল থাকবে, আর জানুয়ারি মাস থেকে আবার পানি মাপার কাজটা শুরু হবে। একটু সামনের দিকে আগাই। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান গেলেন না, ইন্ডিয়ান টাইম ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল চীন গেলেন, আর পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গেলেন রাশিয়াতে, আর বাংলাদেশ মক্কা চুক্তি নিয়ে এক ধরনের ইয়েতে আছে। সব মিলিয়ে এই ইকুয়েশনটা কি আপনার কাছে কি মনে হয়? এই যে বাংলাদেশের ইয়েতে চীনের ব্যবসা বাণিজ্য বা তিস্তা ব্যারেজ প্রকল্পে চীনের আগ্রহ, সব মিলিয়ে এইসব কারণেই কি এই সফরগুলো হচ্ছে কিনা? বাংলাদেশকে কেন্দ্র করে যে ভূ রাজনীতির একটা হচ্ছে, আঞ্চলিক একটা নানা রকম তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, এসব কারণে কি ভারত চীন এবং রাশিয়ার সঙ্গে এই ধরনের যোগাযোগ করলো কিনা? আমি কি বুঝাতে পারছি প্রশ্নটা? বুঝতে পেরেছি, প্রশ্ন বুঝতে পেরেছি, কিন্তু ঘটনা স্বাভাবিক, যারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এবং সহযোগিতা করতে চান তাদেরকে ভারত বুঝিয়ে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে। চীনের সফরে চীন কতটা তিস্তা প্রকল্প করবে আমার সন্দেহ আছে, চীন থেকে কোনো ডেফিনিট অ্যাসিওরেন্স নেই। যদি ভালো করে বাংলাদেশ চীন যে যৌথ বিবৃতিটা যদি পড়ে দেখেন, তাতে পরিষ্কার লেখা আছে চীন এই প্রকল্পের যোগ্যতা এবং সম্ভাব্যতা খতিয়ে দেখে তবে করবে। সেই সম্ভাব্যতা খতিয়ে দেখাটার কাজই তো শুরু হয়নি, তারপরে তো সিদ্ধান্ত করবে কি করবে না। ফলে ভারত নিশ্চিত
যে চীন এ ব্যাপারে খুব একটা এগোচ্ছে বলে মনে হচ্ছে না। এক, দুই হচ্ছে মস্কোর সঙ্গে তো ভারতের চিরচরিন, মস্কোর সঙ্গে তো সেমন কোনো মানে ঘনিষ্ঠতা খুব যে বাংলাদেশের আছে এরকম তো কিছু না। একমাত্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প তারা তৈরি করছে, যেটা ভারতও তাতে যুক্ত আছে। এখন যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে নিশ্চিতভাবে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন দুজনের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা হবে, সাক্ষাতে দেখা হবে। সেটা তারেক রহমান যদি আসতেন তাহলে অন্তত দূর থেকে দেখতে পেতেন, কিন্তু সেটা দেখতে পেলেন না। আর কি করা যাবে, তাকে ছবিতে দেখতে হবে। সেই সব প্রশ্নের নিশ্চয়ই যেখানে একটা তো অবশ্যই, দেখুন বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক যে অবস্থা, সেটাকে কেউই কোনো বিশ্বের কোনো দেশই এখন সমর্থন করছে না। এই অর্থে সমর্থন করছে না, আমি বলছি মার্কিন যুক্তরাষ্ট্রও করছে না। সকলেই চান একটা ইনক্লুসিভ পলিটিক্স হোক এবং সকলকে নিয়ে পলিটিক্স হোক, তাতে যার যা ক্ষমতা আছে সেই অনুসারে সে তার ক্ষমতা অর্জন করবে। কিন্তু কাউকে বাদ দিয়ে কোনো রাজনৈতিক ব্যবস্থাতে কেউ সাই দেবে বলে আমার মনে হয় না। আমার তো মনে হয় জাতিসংঘে গেলে তারেক রহমানকে বহু প্রশ্নের মুখোমুখি হতে হবে, যে তিনি এটা বলে পার পাবেন না যে কারণ ফ্যাসিবাদ সম্পর্কে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করার জন্যই জাতিসংঘের প্রতিষ্ঠা। তো সেই জাতিসংঘ আওয়ামী লীগকে ফ্যাসিবাদের কারণ এইসব যদি যুক্তি দেন, ওখানে লোকে হো হো করে হেসে উঠতে পারে, তাই না? বর্তমানে আপনি একদঙ্গল রাজনৈতিক নেতা, সাংবাদিক সবাইকে জেলে পুরে রেখে দিয়েছেন, আর বলবেন যে অন্য কেউ ফ্যাসিবাদী, আমি ফ্যাসিবাদী নই। এই কেমন ধরনের গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্রের তিনি উজাগর করবেন রাষ্ট্র জাতিসংঘের মঞ্চ থেকে, সেটা দেখার জন্য সকলে খুব অধীর আগ্রহে অপেক্ষা করে আছে। তার মানে এই চীনের সঙ্গে বাংলাদেশের তিস্তা চুক্তি একটা চুক্তি অনুযায়ী, যৌথ বিবৃতি অনুযায়ী অনেক দিল্লি অনেক দূর চীনের সঙ্গে এই চুক্তির ব্যাপারে বা এই ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে। একটা ব্যাপার আমি আরেকটু পিছনে যেতে চাই, আপনি বিমস্টেকের কথা বলছিলেন, বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে, সভাপতি হিসেবে তারেক রহমানকে ব্রিক্সে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধানমন্ত্রীকে, তিনি সেখানে যাচ্ছেন না বা তার প্রতিনিধিও পাঠাচ্ছেন না। সেক্ষেত্রে বিমস্টেকের যে অন্যান্য দেশ তারা এটাকে কিভাবে নিবে? তাদের মধ্যে অনেক দেশ আছে যারা ব্রিক্সে আসবেন, অনেক দেশ আছে ব্রিক্সে আসবেন, এবং তাদের হয়ে তো আমি কোনো কমেন্ট করতে পারি না। এখন থাইল্যান্ড কি মনে করবে সেটা তো আমি বলতে পারবো না। তারা এসে দেখা দেখবেন যে বিমস্টেকের সভাপতি তিনি উপস্থিত নন, বা বিমস্টেকের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ থেকে কেউ আসছেন না। আগামী দিন শোন, আগামী বছরে তো বিমস্টেকের তারেক রহমানের মেয়াদ তো শেষ না, তারপরে তো অন্য কেউ বিমস্টেকের সভাপতি হবে। ফলে তার সময় একটা শিখর সম্মেলন হওয়ার কথা, সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে তিনি যদি নিজেই যদি গুরুত্ব না দেন মাল্টিল্যাটারাল মঞ্চগুলোকে, তাহলে তাকে কেন গুরুত্ব দিতে অন্যরা আসবেন বলা তো মুশকিল খুব। খুবই স্বাভাবিক প্রশ্ন। এই যে বাংলাদেশ ভারতের সম্পর্কে এই সফর না হওয়ার প্রেক্ষিতে সম্পর্কে কি ধরনের প্রভাব পড়বে আসলে? দীনেশ ত্রিবেদী তো বললাম যে সম্প্রতি তিনি গত কয়েকদিনে একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন, সৌজন্য সাক্ষাৎ করেছেন, সর্বশেষ বাণিজ্য মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন এবং বর্ডার মার্কেটগুলা চালু করা সহ অন্যান্য বিষয়ে আলোচনা করেছেন। দেখো, যে আমাদের যেটা দেখে মনে হয়েছে সেটা হচ্ছে যে তারেক রহমানের সরকার জঙ্গিদের হাতে বন্দী, তার নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতাই নেই। এবং জঙ্গিরা যা বলবে, জামায়াত ইসলামী যা বলবে, এনসিপি নামক যেটা অকিঞ্চিতকর রাজনৈতিক দল, তারা যা বলবে সেটাকেই তাকে মেনে চলতে হবে। তিনি যে 3/4 আসনের সাংসদ নিয়ে বসে আছেন প্রধানমন্ত্রী, তাদের কোনো ভূমিকাই নেই। প্রধান ভূমিকা জামায়াত ইসলামী এবং সেই এনসিপি, তারাই চালিত করছেন। নামে বিএনপি সরকার, কিন্তু পেছনে তাদেরকে পরিচালনা যারা করছেন, অর্থাৎ সেই কনস্টিটিউয়েন্সিকে তারেক রহমান সোজা কথায় চটাতে চাইছেন না, যেটা ভারত বিরোধী কনস্টিটিউয়েন্সি। এবং সেই কারণেই এই দুই ধরনের ঘটনাগুলো আমার মনে হয় সেটার বড় একটা কারণ। আর কোনো কারণ নেই। কোনো বাকি যে যুক্তি যদি আপনি দেখেন, কি যুক্তি? যুক্তি হচ্ছে কেউ একজন, তারা সরকারি ভাবে বলেন, কিন্তু তাদের অন্যভাবে তাদের কিছু তাবেদার বলেছেন, আরে প্রধানমন্ত্রীকে তো করা হয়নি, করা হয়েছে বিমস্টেকের সভাপতিকে।
বিমস্টেকের সভাপতি কি মোহাম্মদ ইউনুস, নাকি বিমস্টেকের সভাপতি খালেদা জিয়া, নাকি শেখ হাসিনা? বিমস্টেকের সভাপতিটাকে বাংলাদেশ জানেন না কে? বিমস্টেকের সভাপতি তো তারেক রহমান, তাই না? আমি তো তাই জানি, সকলেই তো তাই জানি। তারেক রহমান কি প্রধানমন্ত্রী নন? এটা দেখে সন্দেহ হচ্ছে তারেক রহমান প্রধানমন্ত্রী কিনা, এটা নিয়ে তো সন্দেহ তৈরি হচ্ছে। দ্বিতীয়ত, তাকে তো দ্বিপাক্ষিক সফরে আমন্ত্রণ জানানোই তো ছিল। প্রধানমন্ত্রীকে তো আমন্ত্রণই জানিয়েছিলেন, ফলে এটা নিয়ে তো ইস্যু করার কোনো অর্থ নেই। তিনি যদি না আসেন, আমি বলছি বাংলাদেশের জন্য ব্যাপক ক্ষতি হতে চলেছে। সেটা পরে, বাংলাদেশের অবস্থা এমনিতেই শোচনীয়, আর্থিকভাবে শোচনীয়, সব দিক থেকে শোচনীয়, এবং ক্রমাগত যেভাবে মানে সেখানে যেভাবে সাধারণ মানুষের উপর অত্যাচার নেমে আসছে, এবং সম্প্রতি তো হঠাৎ করে আবার সেই হিন্দুদের উপর আক্রমণ বেড়ে গিয়েছে। এটা তো একটা অদ্ভুত ঘটনা ঘটছে, এবং এই ঘটনাটার পেছনে আমার নিজস্ব বিশ্লেষণ হচ্ছে, মূলত ভারত বাংলাদেশ সম্পর্ক যাতে কাছাকাছি না হতে পারে, নৈকট্য না হয়, তার জন্য হিন্দুদের উপর আক্রমণ, যাতে ভারতের স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া হবে। সেটা শুধু এই কারণেই নয়, দ্বিতীয় কারণ আমার যেটা মনে হচ্ছে, যত বেশি হিন্দুদের উপর আক্রমণ হবে, তত তারেক রহমানের গদি তত টলমল হবে। তাইলে তো ক্ষতি তারেক রহমানেরই হবে, তিনি যদি ভারত সফর না করেন, এবং এই যে সংখ্যালঘু আক্রমণ, হিন্দুদের উপর আক্রমণ, এবং ওই আক্রমণের একদিন পরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এর আগে অবশ্য 2 দিন আগে অমিত শাহ বলেছিলেন যে বাংলাদেশ থেকে যাওয়া হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বী যারা সংখ্যালঘু, তাদের ভারত নাগরিকত্ব দিবে। এইটা বাংলাদেশের এই ইয়েতে আরো প্রভাব ফেলবে কিনা, যে তাইলে তো সংখ্যালঘুরা এখান থেকে চলে যাক, এইরকম পরিস্থিতি তৈরি হবে কিনা আপনার মনে হয়? তার মানে বাংলাদেশে হিন্দুদের ক্রমাগত মার খেয়ে যেতে হবে, তার না প্রতিকারের জন্য কিছু করা যাবে না, খালি প্রতিকার মারই খেয়ে যেতে হবে। না, প্রতিকার আমি বলছি হত্যা হবে, ধর্ষণ হবে, কিন্তু তার জন্য ভারতকে চুপ করে বসে থাকতে হবে, তাই তো? কিছু বলা যাবে না, কিছু করা যাবে না। একটা প্রতিকার তো করতে, সেখান থেকে হিন্দুদের তো উপর একটা আস্থা দিতে হবে। ভারতে হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র নয়, কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ একটা রাষ্ট্র। তাদের প্রত্যেকের মনের মধ্যে তো একবার আগুনের মানে প্রচন্ড, যাতে তো বর্তমান সরকারের জনপ্রিয়তা কমে যাবে তারা যদি উপযুক্ত কোনো ব্যবস্থা না হয়, তাই না? হিন্দুদের যদি রাখতেই সেখানে না দেন, তাদের উপর যদি হত্যাই করেন, আমি বলছি মেরে তাড়িয়ে দিলেন আলাদা কথা, হত্যা করছে। এই তো চাঁদপুরে ঘটেছে না, ব্যবসায়ী, তার পরিবার নিখোঁজ, আমি জানি না কি খোঁজ। তা ক্রমাগত যদি আক্রমণ, তাতে কি করা হবে? তো ভারত তাদের এখানকার যারা হিন্দু আছে তাদের প্রতি তো একটা তাদের দায়বদ্ধতা আছে না, তাকে তো বলতে হবে যে পাশে একটা বড় রাষ্ট্র আছে, সেখানে তাদের আশ্রয় দেওয়া যেতে পারে, হলে হবে। তাদের কি করা যাবে? এখন যেটা উপায় তো আর কিছু নেই না, এখন জোর করে তো ভারত গিয়ে সামরিক বাহিনী নিয়ে গিয়ে ঢুকে পড়ে তো বাংলাদেশকে সাহায্য করতে পারবে না। ভারতের পক্ষ থেকে যা করার তাই করা হবে। ভারতের তরফ থেকে হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারটা তাদের ওখানে ভাববে, এটাই আপনি বলতেছেন, তাদের মতো করে। বাংলাদেশ থেকে যে সব হিন্দু সংখ্যালঘুরা যাচ্ছেন বা চলে গেছেন, হ্যাঁ, তারা যাচ্ছেন কেন? তারা তো অত্যাচারিত হয়ে আসছেন, যেটা যেরকম ভাবে মায়ানমারের রোহিঙ্গাদের তাড়ানো হয়েছে, সেরকম ভাবে বাংলাদেশ থেকে হিন্দুদের তাড়ানো হয়েছে। এথনিক ক্লিনজিং, তাই না? এটা তো আমরা একেবারে আমেরিকা যুক্তরাষ্ট্র পর্যন্ত এই ব্যাপারে প্রতিবাদ জানিয়েছে প্রকাশ্যে। বাংলাদেশে একটা বিষয় জোরালো আলোচনা হচ্ছে, মক্কা জোট, এবং আজকে প্রধানমন্ত্রী বা সংসদে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। এই নীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কারো কাছে মাথা নত করবে না, মক্কা জোট নিয়ে আলোচনা হচ্ছে। এইটার কোনো প্রতিক্রিয়া আছে কিনা? মাথা নত করবেন না মানে তারা হচ্ছে পাকিস্তানের কাছে মাথা নত করবে, পাকিস্তান যা বলবে তা শুনবে, তার কাছে মাথা নত করতে কোনো অসুবিধা নেই। তো মক্কা চুক্তি দিয়ে কিসের ভয় দেখাচ্ছেন আমরা? মানে বাংলাদেশের লোকেরা জানি না তারা সাধারণভাবে সবকিছু বোঝেন কিনা। মক্কা চুক্তি এক ধরনের সামরিক চুক্তি। ভারতবর্ষের যত সংখ্যক ভারতের নাবিক, তারা ওইখানে সমস্ত জাহাজের নাবিক, সংখ্যাগরিষ্ঠ নাবিক হচ্ছে ভারতীয়। কি
কি করবে তা নিয়ে চিন্তা করার তো কোনো কারণ নেই। ভারতে তো চিন্তা করার কোনো কারণ নেই, ভারত তো জানে ওটা তো নন স্টার্টার এবং তাতে কোনো আগে কিছু এগোবে না। ও একটা ভাবছেন যে বাংলাদেশের মানুষকে তিনি হয়তো ভয় মানে তাকে হয়তো ভাবছেন যে আমরা বিরাট কিছু করে ফেলছি। তাও এখনো সিদ্ধান্ত নেননি যে যোগ না, যোগ সিদ্ধান্ত দেবে। হয়নি। হয়তো যোগ দিতে পারি, যোগ দিতে পারি, এখনো যোগ দেবেন এরকম কোনো সিদ্ধান্ত নেননি। চুক্তি না, স্বাক্ষরের জন্য আলোচনার মধ্যে এখনো সেই রকম আমন্ত্রণ পাননি, সেটা পররাষ্ট্রমন্ত্রী বলছেন আমরা এখনো আমন্ত্রণ পাইনি। সোজা দেখা কথা যাক। হচ্ছে ভারতের ভাবনা হচ্ছে এটাই, সেটা হচ্ছে যে যখন সেতু কেউ অতিক্রম করবে তখন ভাবা যাবে যে অতিক্রম করলে এবার আমরা কিভাবে তাকে আটকাবো। আগে তো সেতুটা তিনি অতিক্রম করুন, তিনি আগে, এখন ধরুন কথার কথা, এগুলো কাগজে কথা। এই যে কাগজে কথা। মায়ানমার, বাংলাদেশ, চীন করিডর শি জিনপিং প্রস্তাব দিয়েছিলেন, তাতে কি করেছে? বাংলাদেশ কিছুই তো করেনি, কিন্তু খবরের কাগজে শিরোনাম হয়েছে, আর কিছু তো হয়নি, তাই আপনি না? বল এগুলো তো হুম, খবরের কাগজে চর্চিত বিষয়, আলোচনার বিষয়, এরকম হয়। তাই ভাবেই আনন্দ। বলুন জিনিসপত্রের দাম কমাতে, পেঁয়াজের দাম কমাতে, হ্যাঁ, নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো সেগুলো যাতে কমায়, মানুষের যাতে চাকরি হয়, এত হাজার হাজার কারখানা যেন বন্ধ না হয়, তারা সব বন্ধ হয়ে আছে গ্যাসের অভাবে, সেগুলো চালু করতে বলুন। মক্কা চুক্তি ধরলাম আমি, সই করে নিয়েছি বাংলাদেশ, বাংলাদেশের সব মানুষ খেতে পড়ে থাকতে পারবেন? না, তাহলে বাংলাদেশকে তো সেই ভারতের কাছে গিয়ে হাত পাততে হবে না, হুজুর আমাকে কাঁচা মরিচটা দেন, নালে আমার দাম কিন্তু 400 টাকা হয়ে যাচ্ছে। এটা তো আমি টাকা দিয়ে আনবো, এটা তো আমি টাকা এমনি নিয়ে আনবো। পাকিস্তান থেকে কিনতে কে বারণ করেছে আপনাকে? না, আমার আপনি কাছের পাকিস্তান, পাশের রাষ্ট্র থেকে না তো না আমি টাকা দিয়ে পাকিস্তান, আনবো। আরে বাংলাদেশ ভারত থেকে কিনতে হলে কেন কিনবেন? কেন কিনবেন? আর কোথাও পাবেন না, কিনবেন কোথায়? আপনি বলুন না পাকিস্তান থেকে একটা বিদ্যুতের লাইন করে দিতে, নিন না, কে বারণ করেছে? তো বারণ করেছে? আমরা তো বারণ খুশি তো। আপনাকে আপনাকে যা দেবো এবার বাড়তি ট্যাক্স বসিয়ে নেবো, আরো ট্যারিফ বসাবো, বিদ্যুতে। আরো ট্যারিফ করা বসাই বসিয়ে আমরা সমস্ত সম্পর্ক ভালো রাখার কথা বলবো, সবকিছু বলবো, কিন্তু কড়ায় গন্ডায় আপনাদের আর্থিক ভাবে সোজা কথা আরো বোঝা চাপানো হবে, যেমন বিদ্যুতে চাপানো হয়েছে। তার মানে ভবিষ্যতে ভারত আরো আমাদের উপর চাপ বোঝা চাপাবে, এটা বলতেছেন? চাপিয়ে দিয়েছে তো। আপনি দাম দেন, যা দামে দিচ্ছিলেন বিদ্যুৎ তার থেকে বেশি দাম দিতে হবে। হুম, সেটা তো আপনি নাহলে দেখলাম। বলুন নেবো না, বলুন নেবো না ভারত থেকে। কেন কেউ কেউ ফেসবুকে লেখেন এসব, আরে ভারত থেকে নেওয়ার কি দরকার আছে? না নিলে না নেবেন, কি এসে নেবেন না, সেটা তো বলুন যে নেবো না। হুম। আপনি বলছিলেন যে চীনে যে অজিত দোভাল গেলেন, ভারতের চেষ্টা থাকবে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কটা দূরত্ব সৃষ্টি করার, কিন্তু চীনের তো অনেক ব্যবসা আছে বাংলাদেশের। চীনে তো ভারতের সঙ্গে চীনের ব্যবসা সব থেকে বেশি ব্যবসা চীনের সঙ্গে ভারতের, এবং সেটা হচ্ছে চীন থেকে রপ্তানিটা বেশি হয় ভারতে। ভারত রপ্তানি থেকে বেশি, যেরকম বাংলাদেশের ক্ষেত্রেও ভারত থেকে রপ্তানি বেশি, বাংলাদেশ থেকে আমদানি কম। কম। ভারতের চীনের সঙ্গে সম্পর্কটা তাই, যে সীমান্ত নিয়ে অনেক সমস্যা আছে, তা সত্ত্বেও বাণিজ্যে কোনো অসুবিধা নেই। এখনো বাংলাদেশের সঙ্গে বাণিজ্য $13 বিলিয়ন, তার মধ্যে $12 বিলিয়ন ভারতের, $1 বিলিয়ন বাংলাদেশ, বাংলাদেশের। তাই না? তার মানে বাংলাদেশের এই বাংলাদেশ ভারতের বাণিজ্য সম্পর্কটা সামনের দিনগুলোতে আরো কঠিন হবে, এটাই বলছেন আপনি? না, কঠিন তো হতেই পারে, খুব স্বাভাবিক হতে পারে। আশা করা যায় যে আমরা আশা করতে পারি যে পরবর্তীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর, মানে নরেন্দ্র মোদী ভারতীয় উনি প্রধানমন্ত্রী, সফর করলে সমস্যা অনেক সুরাহা হবে বলে আমি বিশ্বাস করি, এটা কিন্তু আপনার ভারতের বিশ্বাস? সৌজন্যতা, কূটনৈতিক হুম। শিষ্টাচারকে দুর্বলতা বলে অপমান করলে তার শাস্তি পেতেই হবে।